লেখক গৌতম সাহার অন্তরঙ্গ বহিরঙ্গ। একরাশ ঝিম লাগানো ফুলের গন্ধ ছড়িয়ে পাশ দিয়ে চলে গেল মেয়েটি। গন্ধটা মিষ্টিই ছিল হয়তো, কিন্তু নাকে ঝাঁঝালো লাগলো ভীষণ বনমালী বাবুর। কেমন যেন জ্বলিয়ে দেওয়া অনুভূতি। আসলে মেয়েদের এই পোশাক চোখে লাগে এখনো তার। মাস্টার মশাই ছিলেন তো, আগেও দু একবার দেখা হয়েছে। নরেশের বাড়ির পাশে নতুন ভাড়া এসেছে নাকি, নরেশই বলছিল সেদিন। নরেশের বাড়ি তাদের পাড়াতে হলেও একেবারে গায়ে গায়ে নয়। সমবয়সী হলেও নরেশের মতো প্রগলভ হতে পারেননি তিনি কোনো দিন। নরেশ বলছিল, একা থাকি যে, পাশে এইরকম একটা প্রতিবেশী এলে মনটা ফুরফুরে লাগে, বুঝলি। কি কাজ করে মেয়েটাকে জানে, কিন্তু রাস্তায় যখনই দেখা হয় এই একই গন্ধে ম ম করে ওঠে চারদিক। আজকে পরেছে জিন্সের টাইট একটা প্যান্ট আর হাতা গোটানো একটা জামা। এ তো এখন অনেক মেয়েই পরে, চোখ সয়ে গেছে। কিন্তু বুকের কাছে খোলা জামার বোতাম, বুকের বিভাজিকা পরিষ্কার দৃশ্যমান। এইটাই খারাপ লাগে বনমালী বাবুর। তারপর বাঁ হাতের কবজির উপরে একটা কালচে সবুজ রঙের উল্কি, উল্কিতে দুটো মাছ। এ যে কি ফ্যাশন হয়েছে কে জানে। এত সুন্দর ফর্সা হাতটায় এইরকম অসভ্যের মতো উল্কি করে কি যে সৌন্দর্য বৃদ্ধি হয় তা বোধগম্য হয় না বনমালী বাবুর। তাই বোধ হয় মনটা কষাটে হয়ে যায়। মনে মনে ভাবেন, আমার নিজের মেয়ে ওরকম অসভ্য পোশাক পরলে দিতাম এক। মনের মধ্যে হলেও মেয়ের কথা তুলনাতে আসতেই মনটা আরও খারাপ হয়ে যায় বনমালী বাবুর। কোথায় মেয়ে, কিসের মেয়ে, তাকেই বা কি শিক্ষা দিতে পারলেন তিনি? না হলে সকলের মুখে চুনকালি লাগিয়ে বাবা মার কথা একবারও না ভেবে বিধর্মী ছেলেকে বিয়ে করে। বাবা কিছুতেই এটা মানবে না জেনেও ওই মেয়ের পিএইচডি ডিগ্রি, কলেজে লেকচারারের চাকরির কোনো দাম নেই বনমালী বাবুর কাছে। ডিগ্রি মানে শিক্ষা নয়। মেয়ের স্বামী অনেক বড় সাংবাদিক নাকি, হোক গে। মেয়ে তো জানতো যে মুসলিম পাত্র কিছুতেই মানবে না তার বাবা। তাই যা করেছে তার ফল জেনেই করেছে। তার কাছে তার মেয়ের অস্তিত্ব নেই, দরকার নেই তার এমন মেয়ের। সাবিত্রীর সঙ্গে মেয়ের যোগাযোগ আছে, বোঝেন তিনি। মা মেয়েতে ফোনে কথাও হয়, জেনেও না জানার ভান করেন। তিনি মেয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন ঠিক, কিন্তু মাকে মেয়ের থেকে বিচ্ছিন্ন করার অধিকার তার নেই, মানেন তিনি এটা। তাই সাবিত্রীর মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার মধ্যে কোনো ধরনের গণ্ডি টানার চেষ্টা তিনি করেননি। আর সাবিত্রীও তার স্বামীকে চেনেন, তাই তিনি যোগাযোগ রাখেন ফোনে। এমনকি নাতি হবারও খবর জানার পরও স্বামীকে জোর করেননি দেখতে যাবেন বলে। মেয়েও তো বাবারই, তার তেজও কম না। তার বক্তব্য, বাবা যেদিন আমার পছন্দকে স্বীকৃতি দেবে সেদিনই আমি বাড়িতে আসব। আমার স্বামীর যেখানে পা রাখার অধিকার নেই সেখানে আমিও যাব না। সময়ের সঙ্গে সঙ্গে এই রাগ বা অভিমানের পরতেও কেমন বরফের শীতলতা জমে। এই শৈত্যের অব্যক্ত কাঠিন্য কখনো কাটবে বলে মনে হয় না। নেতাজি সংঘের মাঠে তাদের বয়স্ক রিটায়ার্ড লোকেদের আড্ডায় গিয়ে মুখ বেজার করে বসেন বনমালী বাবু। নরেশ তার মুখ দেখেই বলেন, কিরে হুকো, মুখটা অমন কেন? বনমালীকে হুকো বলার ক্ষমতা একমাত্র নরেশেরই আছে। না হলে একদা টাউন স্কুলের কড়া অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে মস্করা করা আর কারো পক্ষে অতটা সহজ নয়। হাজার হোক ছেলেবেলার বন্ধু বলে কথা। যদিও ছাত্রদের দেওয়া এই হুকো নামটি নরেশের কানে এলো কি করে, সেও এক আশ্চর্যের কথা। নরেশ পুলিশের উচ্চপদস্থ কর্তা ছিলেন, বিপত্নিক। ছেলে মেয়ে দুজনে বিদেশে থাকে। বিশাল বাড়িতে দুজন কাজের লোকের সহায়তা নিয়ে জীবন ধারণ করেন তিনি। বয়সে সমান হলেও বনমালীর থেকে অন্তত বছর 10 কম মনে হয় তাকে।
উত্তর দেন না বনমালী বাবু, বরং স্বগোক্তোক্তির স্বরে বলেন, বাপমা যেমন তেমনি তো হবে তার সন্তান। বুঝে ফেলেন নরেশ। দূর থেকে তিনি খেয়াল করেছিলেন বন্ধুকে, তাই হেসে বলেন, মা কিন্তু শাড়ি পরে। কার মা? অবাক হন বনমালী বাবু। ওই যে যাকে দেখে তোর টাক গরম। ও, মায়ের খোঁজও নেওয়া হয়ে গেছে? প্রতিবেশী বলতে তো আমি ওই মাকেই মিন করেছিলাম। তুই কি ভাবলি মেয়ের থেকেও বয়সে ছোট মেয়েকে নিয়ে মন্তব্য করব? পুলিশে চাকরি করেছি বলে এতটা নীচ হয়নি এখনো। খুব হালকা চালে বলেন নরেশ। বেশ কিছুক্ষণ থেমে বন্ধুর পেছনে লাগার জন্য গলার স্বর নামিয়ে আবার বলেন, খুব ভালো চা বানায় কিন্তু অজন্তার মা। অজন্তা? কে অজন্তা? প্রথমে বুঝতে পারেন না বনমালী বাবু, পরে বোঝেন। বলেন, ও, চা খাওয়া হয়েছে? তার মানে তো বাড়িতে যাতায়াতও আছে। বাহ, বেশ বেশ। নরেশ হাসতে থাকেন মিটি মিটি। একটু থেমে কণ্ঠস্বরে তাচ্ছিল্য এনে বনমালী বাবু জিজ্ঞেস করেন, তা ওরকম পোশাক পরে, গায়ে পারফিউম ঢেলে মেয়ে কোথায় যায়? কি করেন তিনি? আবার হাসেন নরেশ। তারপর বলেন, বলা বারণ আছে। বলে মুখ ঘুরিয়ে নেন। লজ্জা পান বনমালী বাবু। কি দরকার তার? প্রশ্নটা তার উচিত হয়নি ভেবে মুখ ঘুরিয়ে নেন তিনিও। নরেশের হাত তার পিঠে পড়ে আলতো করে। নরেশ বলেন, এত অভিমান কেন তোর হুকো? অজন্তা ভালো কাজই করে। তাচ্ছিল্য এবার তার গলায়। বলেন, পোশাকেই বোঝা যায় ভালো কাজের নমুনা। থাক, আমার জেনে কাজ নেই। তুই আর পাল্টাবি না রে হুকো। মিতুলের নিজে পছন্দ করে বিয়ে করাটা তুই মানতে পারিসনি বলে সবাই তোর কাছে খারাপ। পোশাক দেখে মানুষকে জাজ করা যায় না রে মালি। স্বাভাবিক কথাতে বনমালীটা মালি হয়ে যায় আজও নরেশের বাক্যে। কথা আর বেশি দূর এগোয় না। এরপর জীবন চলতে থাকে তার স্বাভাবিক গতিতে, নিঃশ্বাস প্রশ্বাসের মতো। বনমালী বাবুর দিন চলে কিছু ছাত্র পড়িয়ে, ব্যাংক, পোস্ট অফিস, বাজারঘাট ইত্যাদি বাইরের কাজ সামলে, এবং নিয়মিত তাদের নেতাজি সংঘের মাঠের আড্ডায় সময় অতিবাহিত করে, আর তার স্ত্রী শূন্য বাড়িতে সংসারের কাজ সামলে। যখন একটু ফাঁকা পান কথা বলেন মেয়ের সঙ্গে। তার নাতি তাদের অলক্ষ্যে বড় হচ্ছে কিভাবে তার বিবরণ পান মেয়ের কাছে। মেয়ে বাবার খোঁজ নেয়, কিন্তু কখনোই বাবাকে দেখতে যাব এই কথা উচ্চারণ করে না। সাবিত্রী দেবীও নাতির মুখ দেখবেন বলে উদ্গ্রীব থাকেন, কিন্তু মেয়েকে মুখ ফুটে বলতে পারেন না সংকোচে। অদম্য এক কষ্ট বুকে দিন কাটে তার। এই কষ্ট সামলে সামলে ভেতর থেকে যে ক্ষয়ে যাচ্ছেন তিনি, তার খোঁজ কেউই পায় না। সামান্য ঠান্ডা লেগেছিল সাবিত্রী দেবীর। তার শ্বাসের সমস্যা আছে, আছে প্রেশারের সমস্যাও। কদিন ধরেই বনমালীবাবুর বুঝেছিলেন যে সাবিত্রী ভালো নেই। জিজ্ঞেস করলে তার স্ত্রী বলতেন, এই ঘাড়ের কাছে একটু ব্যথা হচ্ছে, আর তেমন কিছু নয়। কিন্তু এক ঘাড়ের ব্যথা নিয়ে এতটা মুহ্যমান থাকবে সাবিত্রী, এটা মানতে পারেন না বনমালীবাবু। কিন্তু যার সমস্যা সে মুখ ফুটে না বললে কি করবেন তিনি? ডাক্তার অধিকারীর কাছে গিয়ে একবার দেখিয়ে আসি চলো। বলার পরেও উত্তর এসেছে, সামান্য ঘাড় ব্যথার জন্য ফিজিশিয়ানের কাছে যাবার কি আছে? আর এই যে ডাক্তারের কাছে সময় মতো না যাওয়া, তার ফল পাওয়া গেল হাতে নাতে। রাতের খাবার টেবিলে খাবার শেষ হবার মুখে বাথরুমে উঠে গেলেন সাবিত্রী। এরকম তো কখনো করেনিও। সাথে সাথেই চেয়ারে ছেড়ে উঠে পেছন পেছন গেলেন বনমালীবাবু। বাথরুমে পৌঁছতেও পারলেন না সাবিত্রী, প্রচণ্ড জোরে চিৎকার করে টলে পড়ে গেলেন। ভাগ্যিস বনমালীবাবু পেছনে পেছনে। টলে মাটিতে পড়ে যাবার আগেই স্ত্রীকে কোনো ক্রমে ধরে ফেলতে পারলেন তিনি। কিন্তু হাজার হোক, একজন ভারী শরীরের মহিলা, তার পক্ষে কি সম্ভব সেই প্রায় অচেতন শরীরের ভার বহন করা? তবুও কোনো ক্রমে হেঁচড়ে স্ত্রীকে বিছানায় এনে ফেললেন তিনি। ঘন ঘন শ্বাস পড়ছে তার। ডাকার চেষ্টা করলেন তাকে। অজ্ঞান না হলেও কোনো সাড়া দিতে পারলেন না সাবিত্রী। শুধু সারা মুখে একটা যন্ত্রণার ছাপ। কি করবেন এখন বুঝে উঠতে না পেরেই অগতির গতি নরেশকেই ফোন করেন বনমালীবাবু। সম্পূর্ণটা শোনার আগেই নরেশ শুধু বলেন, তুই বৌদির পাশে থাক, আমি আসছি। এরপরেই বনমালী ফোন করেন ডাক্তার অধিকারীকে।
ফোন বেজে যায়। ফোন ধরেন না ডাক্তার অধিকারী। ঠিক 7 মিনিটের মাথায় কলিং বেলের শব্দ। উঠে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখেন বারমুডা আর টি শার্ট পরা নরেশ, আর তার ঠিক পেছনেই একটা আলখাল্লা টাইপের গাউন আর স্লিভলেস টপ পরা সেই মেয়েটি। নিজের রাগ আর অপছন্দ প্রকাশের সময় নয় এটি, তাই মুখ বন্ধ করে গ্রিলের তালা খোলেন বনমালী। বাড়িতে ঢুকে নরেশ প্রায় দৌড়ে শোবার ঘরের দিকে যান। পেছন পেছন মেয়েটি, তাদের পেছন পেছন বনমালী বাবু। মেয়েটি তার হাতের ছোট্ট ব্যাগ থেকে একটা স্টেথো বের করে সাবিত্রীর বুকে লাগিয়ে পরীক্ষা করে, পালস দেখে, প্রায় বন্ধ চোখের পাতা টেনে দেখে, আরও কী সব করে যেন। তারপরে নরেশকে বলে, অ্যাম্বুলেন্স ডাকুন কাকু, খুব তাড়াতাড়ি, আর আমি কিছু ওষুধ লিখছি, এক্ষুনি আনান। বলেই বনমালী বাবুকে উদ্দেশ্য করে বলেন, আমাকে একটু জল আর পরিষ্কার কাপড় দিন, আর যদি ডেটল ফেটল কিছু থাকে তো দিন। ওনার জামা কাপড় নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দিতে হবে। নরেশ দৌড়ে যান ওষুধ আনতে। বনমালী কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান জল আর ন্যাকড়া আনতে। সংসারের কিছুই তার জানা নেই, অগত্যা একটা ছোট্ট বালতিতে জল আর তার গামছাটায় নিয়ে আসেন তিনি। ঘরে ঢুকে দেখেন মেয়েটি ততক্ষণে সাবিত্রীর শাড়ি খুলে ফেলেছে। তখনই বোঝেন তিনি যে সাবিত্রী কেন দৌড়েছিল বাথরুমের দিকে। শাড়িতে দাগে এবং গন্ধে তার কারণ পরিষ্কার। জল ডেটল দিয়ে সমস্ত পরিষ্কার করল মেয়েটি। তারপর বলল, নাইটি আছে আন্টির? মাথা নাড়েন বনমালী বাবু, তবে সারিয়ে দিন। ওষুধ নিয়ে ঘরে ঢোকেন নরেশ। পটাপট 2টো ইঞ্জেকশন দেয় মেয়েটি। তারপর বলে, বড় হাসপাতালে নিতে হবে দ্রুত। কি হয়েছে ওর? এতক্ষণ পরে মুখ খোলেন বনমালী বাবু। কার্ডিয়াক অ্যারেস্ট, তাই মনে হচ্ছে। মাথা টলে যায় বনমালী বাবুর। খাটের কোণাটা ধরে এলিয়ে পড়েন তিনি। নরেশ তাকে ধরে ফেলেন। মেয়েটি বলে, আপনি ভেঙে পড়বেন না, আমি ইনিশিয়াল ওষুধ দিলাম, দেখা যাক। তারপরে নরেশকে উদ্দেশ্য করে বলে, অ্যাম্বুলেন্সের কি হলো কাকু? 5 মিনিটে আসছে বলল, নরেশ জানালো। এরপরে ঘটনা ঘটে চলে ভীষণ দ্রুত গতিতে। 15 মিনিটের মধ্যে সাবিত্রীর প্রায় অচেতন দেহকে নিয়ে অ্যাম্বুলেন্স বেরিয়ে যায়। সাবিত্রী এখন অনেকটা সুস্থ। বাড়ি ফিরে এসেছেন তিনি। খবর পেয়েছে মিতুল। পরদিনই মিতুল তার বর হাসপাতালে এসেছে। তারপর পালা করে রোজ হাসপাতালে দায়িত্ব পালন করে গেছে। সাংবাদিক হবার সূত্রে মিতুলের বরের জানাশোনা, প্রভাব প্রতিপত্তি সব জায়গায়। হাসপাতালেও সাবিত্রী পেলেন ভিআইপি ট্রিটমেন্ট। এই সংকট মুহূর্তে এতদিন পরে মেয়েকে দেখে বনমালী বাবুর সমস্ত রাগ কোথায় যেন উবে গেল। বরং জামাইয়ের কর্তব্যপরায়ণতা আর অমায়িক স্বভাবের সঙ্গে তার পরিচিতি আর প্রভাব দেখে মনের মধ্যে কোথায় যেন এক বিরাট ভরসা পেলেন। এতদিন যে রাগ আর অভিমান জগদ্দল পাথরের মতো বুকে বসেছিল, তা যেন এক ধাক্কায় কে সরিয়ে দিয়ে গেছে। এই বাড়িতে পা রাখলে এখন একটা ছোট্ট শিশুর উপস্থিতির চিহ্ন চোখে পড়ে। সে যখন আসে তখন তার আধো আধো স্বরে বনমালী বাবুকে ডাকে, দাদা দাদা। সেই ডাক শুনে বুকের মধ্যে শীতল বাতাস বয়ে যায় তার। এখনো শয্যাশায়ী থাকলেও অসুস্থতা কাটিয়ে উঠছেন সাবিত্রী ধীরে ধীরে। তার মুখেও আলোর ঝলকানি, যে কেউ দেখে বুঝতে পারে। সামনে জামাই ষষ্ঠী। সাবিত্রী অসুস্থ হলেও এই প্রথমবার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছেন বনমালী বাবু। সাবিত্রী বলেছেন তিনি নিজে হাতে না পারলে কি, সব রান্নার বউ সবিতাকে দিয়ে ম্যানেজ করবেন তিনি। সেই পরিকল্পনা মাফিক বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢুকলেন বনমালী বাবু। বাড়িতে ঢুকে বুঝলেন কেউ এসেছে। শোবার ঘরের দিকে গিয়ে বুঝতে পারলেন তিনি। হাসপাতালে তো নিয়মিত গেছিলই। হাসপাতাল থেকে ছাড়া পাবার পরও ইতিমধ্যে প্রায় রোজ এসে সাবিত্রীর সঙ্গে দেখা করে গেছে অজন্তা। মাঝে মাঝে প্রেশারও চেক করেছে, দিয়েছে প্রয়োজনীয় পরামর্শ। আবার এও বলেছে যে সাবিত্রী আর একটু সুস্থ হলে দরকারে ও যার তত্ত্বাবধানে এমডি করছে সেই প্রফেসরের কাছে নিয়ে গিয়ে দেখাবে তাকে। মানুষকে উপর থেকে দেখলে আর কতটুকু জানা যায়, আজ ভাবেন বনমালী বাবু। যে মেয়েটিকে উপর থেকে দেখে তার সাজ পোশাক কিংবা রিজু চলনের আন্দাজ পেয়ে তার সম্বন্ধে অন্ধ ধারণা পোষণ করতেন, আজ সেই মেয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা খুঁজে পান না তিনি। নরেশের কাছে শুনেছেন যে অজন্তার বাবা তার মাকে ছেড়ে চলে গেছিলেন যখন অজন্তা অত্যন্ত ছোট। নিজে চাকরি করে মেয়েকে মানুষ করেছেন অজন্তার মা। ছোট থেকে মায়ের স্ট্রাগল দেখতে দেখতে সে নিজেকে গড়ে তুলেছে শক্তপোক্ত করে।
সে জীবন ধারণের জন্য নিজের মতামতকে গুরুত্ব দেয়। বাইরের লোক কে কি বলল তাতে তার কিচ্ছু আসে যায় না, কিন্তু তাই বলে যে সে অমানবিক কিংবা দুর্বিনীত তা যে নয়, তার প্রমাণ তো হাতে নাতে পেয়েছেন বনমালী এই কদিনে। ঘরে উঁকি মেরে দেখলেন বনমালী বাবু। আজ সাদা আর গোলাপি ফুল ফুল ছাপ একটা চুড়িদার পরে এসেছে মেয়েটি। খাটে বসে সাবিত্রীর মাথায় হাত বুলিয়ে কী সব যেন বলছে তাকে। ইতস্তত করে এগিয়ে গেলেন বনমালী, বললেন, তোমাকে একটা অনুরোধ করব মা। সে কি কাকু, আমাকে অনুরোধ কেন? বলুন না কি করতে হবে। হেসেই বলে অজন্তা, আগামীকাল জামাই ষষ্ঠী। এই প্রথমবারই এই উপলক্ষে আমার মেয়ে জামাই আসবে বাড়িতে। তুমি আর তোমার মা কাল এসে আমাদের সঙ্গে দুপুরে দুটি ভাত খেও, এ আমার অনুরোধ। আমি গিয়ে তোমার মাকে আমন্ত্রণ জানিয়ে আসব। না না কাকু, কাল নয়, কাল আপনার মেয়ের স্পেশাল দিন, কালকে নয়। কাকিমা পুরো সুস্থ হন তারপরে কখনো, কেমন? মেয়ের স্পেশাল দিন বলেই তো কাল বলেছি। তুমি কি আমার মেয়ের মতো না? কিছুক্ষণ চুপ করে থাকেন বনমালী বাবু। বনমালী এই প্রস্তাব সাবিত্রীর সঙ্গে পরামর্শ করে দেননি। তিনি কোনোদিন স্বামীকে বলেননি যে এটা করলে ভালো কিংবা সেটা করো, কিন্তু আজ বনমালী কথায় তিনি এত আনন্দ পান যে উৎসাহে বিছানায় উঠে বসতে চান। অজন্তা ধরে ফেলেন তাকে। অস্ফুট স্বরে সাবিত্রী বলেন, তুমি না করো না মা, তোমরা এলে আমরা খুব খুব খুশি হব। অজন্তা ইতস্তত করে। বনমালী বলেন, তুমি কিন্তু ভেবো না মা যে এইভাবে তোমার ঋণ শোধ করতে চাইছি। কোনো প্রকারে তোমার ঋণ এ জন্মে আমি শোধ করতে পারবো না, কিন্তু আজ তুমি না থাকলে তোমার কাকিমাকে ফিরিয়ে আনতে পারতাম। এই কথাই বা আমি ভুলি কি করে? আমি নরেশকেও বলবো তুমি আর না করো না মা। আমি ওবেলা তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে আমন্ত্রণ জানিয়ে আসব। না কাকু, আমার তো কাল আউটডোর, কাল আমি দুপুরে কিছুতেই আসতে পারবো না। তবে হ্যাঁ, ও বেলায় ডিউটি থেকে ফেরার পথে আমি অবশ্যই দেখা করে যাব। তারপর সাবিত্রীর দিকে তাকিয়ে অজন্তা বলে, কাকিমা তুমি সুস্থ হও পুরোপুরি, তারপর তোমার হাতে রান্না খেতে মাঝে মাঝে আসবো আমি, কথা দিলাম। তুমি কিন্তু রাগ করো না কেমন? বলেই বনমালীকে উদ্দেশ্য করে বলে, দরজাটা খুলে দাও কাকু, তুমিও রাগ করো না। মেয়ে বললে না, মেয়ের উপর রাগ করতে নেই। বলে সঙ্গের ব্যাগটা কাঁধে চাপিয়ে খাট থেকে উঠে পড়ে অজন্তা। এগিয়ে যায় বাড়ির গেটের দিকে। তালা খুলে ওকে বিদায় করে ঘরে ঢোকেন বনমালী বাবু। তখনই সেই গন্ধটা পান আবার, সেই অদ্ভুত ফুলের পারফিউম। সারা ঘরে তার আবেশ ছড়িয়ে গেছে। আগে নাক জ্বলত, আর আজ সেই ছেড়ে যাওয়া ফুলের সৌরভকেই দীর্ঘ নিঃশ্বাসে বুকে ভরে রাখেন তিনি। গল্পটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।